ভারত কি বাংলাদেশকে দখল করতে চায়? মোদি মিডিয়ায় ঘেউ ঘেউ। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা। এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমরা ছোটবেলায় পড়েছি, শুনেছি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? না, শোভা পায় না, ট্রু। কিন্তু একটা লাঠি দিয়ে দু চারটা গুঁতো তো মারা যায়। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে বাংলাদেশে বিষয়ে সম্প্রতি ভারতের মিডিয়ায়, বিশেষ করে কলকাতায় আমরা দেখছি বিভিন্ন রকম মন্তব্য, চিৎকার শুরু করেছে তারা। ভারতে যেটা বাংলাদেশে যা ঘটেনি সেই মিথ্যা প্রচার করছে এবং তারা বলছে এই বাংলাদেশকে দখল করে নাও, চিটাগাংকে আলাদা করে ফেলো, ইত্যাদি ইত্যাদি। চট্টগ্রাম, যে চট্টগ্রামের 99% হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা ছিল, সেটা তুলে দেওয়া হলো পাকিস্তানকে এবং তারপর পূর্ব পাকিস্তান। তারা বুঝতে পারে, বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে, এবং সে কারণে ঠকঠক করে কাঁপা সেই 70 দশক থেকে শুরু। এবং আজ চট্টগ্রামে যে অসভ্যতা হচ্ছে, চট্টগ্রামে যে ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের থেকে, তো এর বিরুদ্ধে আমাদের তো কিছু বলতে হবে, তাই না? ওরা যেভাবে বলছে সেটা তো আমরা বলবো না, সেভাবে বলবো না। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যেটা সত্য, এখানে যা ঘটে গেছে, যা ঘটে যাচ্ছে সেগুলো মানে উপস্থাপন করা, তার তথ্য প্রমাণ দিয়ে। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আনফর্চুনেটলি কদিন আগে দেখলাম যে, কদিন আগে না, এই দুদিন আগে বোধ হবে, দেখলাম যে বিলেতের পার্লামেন্ট অর্থাৎ হাউস অফ কমন্সে সেখানে বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে এবং তারা চট্টগ্রামে মন্দির পোড়ানো হচ্ছে, মন্দির ধ্বংস করা হয়েছে বা মন্দিরের ক্ষতি করা হয়েছে, এই কথাগুলো তারা বলছে। অথচ চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হলো, ইসকনের লোকরা তারা হত্যা করলো, এ নিয়ে কোনো কথা নেই। তার মানে আমরা আমাদের বিদেশি যারা মানে অবশেষ দুদিন আগে, আজ মানে গতকালকেই বোধহয় বিদেশি দূতদেরকে ডেকে তাদেরকে ব্রিফিং করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু কেন যেন আমাদের একটা মানে কূটনৈতিক ব্যর্থতা রয়ে গেছে। আমরা বিশ্বকে আমাদের সত্যিকার যা ঘটছে সে জিনিসগুলো আমরা বোঝাতে পারছি না, জানাতে পারছি না। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে ভবিষ্যতে আরও সতর্ক হতে হবে। এখন যে কটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা হলো আগরতলাতে সেখানে যে সহকারী হাই কমিশন আছে বাংলাদেশের, সেখানে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের পতাকাকে নামিয়ে সেটাকে ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু একটা অত্যন্ত জঘন্য কাজ এবং সেটা অনায়াসে করেছে। সেখানে পুলিশ বাধা দিতে পারত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল, কিন্তু কোনো কিছুই হয়নি। আমরা জানি মুখ্যমন্ত্রী মানিক সাহের কথা, ত্রিপুরার সেই, তিনি তো বিজেপির লোক, আগে থেকেই প্রথম থেকেই আমাদের বিরোধিতা করছেন, অর্থাৎ হাসিনা সরকার যাওয়ার পরপরই। এবং কলকাতাতে আমরা দেখেছি বিজেপির যিনি নেতা শুভেন্দু অধিকারী, সেও বিভিন্নভাবে চিৎকার করছে। তো একদম আমাদের পেট্রোপোল বর্ডার পর্যন্ত চলে আসছে, সেখানে ভেতরে ঢোকার একটা দেখাচ্ছে, আমরা ভেতরে ঢুকছি বাংলাদেশকে, অর্থাৎ দখল করে নিচ্ছি, এই জাতীয় একটা ভীতি প্রদর্শন করছে। এই জিনিসগুলো কিন্তু শুধু আমাদের জন্যই খারাপ না, ভারতের জন্যই খারাপ। কারণ ভারত সম্পর্কে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত একটা বিরূপ ধারণা পোষণ করছে। এর আগে ছিল ভারত সম্পর্কে, ভারত যারা যে সমস্ত কাজ করেছে, বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে যে সমস্ত প্ল্যান করেছে
যে ক্ষতিগুলো করেছে আমাদের, সেগুলো নিয়ে তো বাংলাদেশের মানুষরা অসন্তুষ্ট ছিল, কিন্তু তার ব্যাপ্তিটা কিন্তু এত বড় ছিল, অর্থাৎ সমস্ত মানুষই যেগুলো জানতো তা না, কিন্তু এখন তো সবই জানছে তাদের এই কর্মকাণ্ডের ফলে। তারা যে বাংলাদেশের বিরোধিতা করছে এটা আপামর জনসাধারণ জানতে পারছে, এবং সেই জিনিসটা ভারতের জন্যে ভালো না, ভালো অভিজ্ঞতা আনবে না, কারণ বৈরী সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে এটা ভালো কোথাও হয় না, উদাহরণ নেই। এখন আরেকটা ব্যাপার ঘটে গেছে, সেটি হলো যে আমাদের কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, পাঠানোর জন্যে সে মোদিকে নাকি সে রিকোয়েস্ট করবে, যে করে। এখন ব্যাপারটা হলো যে মমতা যখন কথাটা বলছে তার আগে শুভেন্দু অধিকারী সে তো এই বাংলাদেশের হিন্দুদের নিয়ে খুব ভীষণ মাতামাতি হয়ে হল্লা করছে, এবং সে এও বলেছে যে মমতা তো কোনো কথাই বলছে না, কেন তার তো বিপক্ষ দলের লোক। যদিও শুভেন্দু অধিকারী একসময় সেই মমতারই লোক ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোক ছিল, কিন্তু এখন সে বিজেপির একটা নেতা, এবং সে মানে তার শত্রুপক্ষ হলো মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি নিয়ে অনেক কথাবার্তা বলেছে, এবং তার পরে দেখা গেল হঠাৎ করে মমতা ব্যানার্জি প্রথম দিকে কিছুই বলেনি, পরের দিকে শেষের দিকে এসে বলে বসলেন যে হ্যাঁ, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। আচ্ছা, ব্যাপারটা হলো যে মমতার চেয়ার, অর্থাৎ যে কুর্সিতে বসে আছে, এটা তো খুব নড়বড় হয়ে গেছে, এটা নিয়ে শুভেন্দু টানা হেঁচড়া করা শুরু করেছে, এবং সে শুভেন্দুর টানা হেঁচড়াতে একেবারে মানে কুর্সির শেষ হয় অবস্থায়। এখন সেই জন্যে হয়তো মমতা এই ধরনের কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হলো যে মমতা এটা বলার ফলে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে এই যে শান্তিরক্ষী বাহিনীর কথা বলছে, এটা যদি পাঠাতেই হয় তাহলে ওই কলকাতাতে পাঠানো দরকার, কারণ এই যে অশান্তি সৃষ্টি করেছে দুজনে, যে শত্রুতা হয়েছে, সেটা দমন করার জন্য হয়তো বা শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন হতে পারে। মমতা ব্যানার্জি জানা উচিত যে শান্তিরক্ষী বাহিনী কিভাবে পাঠাতে হয়, কোথায় পাঠাতে হয়, কেন পাঠাতে হয়, তার প্রসিজিওরটা কী, বাংলাদেশে কি ঘটেছে, কী কারণটি আছে। একটিমাত্র কারণ যদি দেখাতে পারে যে এখানে পাঠাতে হবে, তাহলে আমি বলতাম ঠিক আছে, কিন্তু সেটা তো নেই। এখন রাজনীতি করতে গেলে যদি এই সমস্ত অসতর্কতামূলক কথাবার্তা বলতে হয়, তাহলে তো খুব দুঃখজনক ব্যাপার। অন্তত মমতার মতো এত একজন সিনিয়র রাজনীতিকের পক্ষে এই জাতীয় বেফাঁস মন্তব্য করা, কথা বলা কখনোই ঠিক হয়নি। এখন আমরা বাংলাদেশ দখলের প্রশ্নে চলে আসছি। একটা জিনিস মনে করতে হবে, মানুষ যখন কথাগুলো বলে তখন চিন্তা করে একদিক দিয়ে, সেটি হলো যে বাংলাদেশ খুবই ছোট দেশ, ট্রু। ভারত বিশাল দেশ, ট্রু। ভারতের মানে 14 লাখের উপরে তাদের সৈন্য আছে, যারা কর্মরত আর কি, তাদের মানে সৈন্যবল। বাংলাদেশে সেখানে 1,63,000 মতো আছে, মাত্র 7-8 গুণ বেশি। ভারত ট্রু। ভারত বিশ্বের পরাশক্তি দেশ মধ্যে একটা, এবং এর 4র্থ স্থান, আর বাংলাদেশ হচ্ছে 37তম স্থানে আছে। এইগুলো জিনিস নিয়ে চিন্তা করে মনে করে হ্যাঁ, ভারত বোধহয় মানে যে কোনো মুহূর্তে বাংলাদেশকে দখল করে নিতে পারে। এবং কিছু কিছু আমাদের দেশের বিশ্লেষকরা আছেন, তথাকথিত পণ্ডিত ব্যক্তি বা পণ্ডিতস্মন্য যারা আছেন আর কি, যারা নিজেদের খুব পণ্ডিত মনে করেন, তারা অনেক সময় মন্তব্য করে বসেন যেগুলো মানে কোনো যুক্তি নাই, তার পেছনে কোনো যুক্তি নাই, যেমন এবং অনেক মন গড়া কথা বলেন। এটা অনেকটা গুজব তৈরি করার মতো ব্যাপার। যেমন 35,000 এরকম একটা সৈন্য নাকি মোতায়েন করেছে বাংলাদেশের ইয়েতে, আমাদের বর্ডারের ওখানে। তারপর বলছে যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত, বিভিন্ন রকম কথা বলছে। তো এখন এই যে সৈন্য মোতায়েনের কথা তা না, যেটা ঘটেছিল সেটি হলো যে 5ই আগস্টের পরে তখন ভারত সরকার তারা আমাদের সীমান্তে তাদের সিকিউরিটি, নিরাপত্তা
টাকে এনশিওর করার জন্য যাতে বর্ডারের লোক না ঢোকে সেই জন্য কিছু রিইনফোর্সমেন্ট অর্থাৎ কিছু মানে তাদের সৈন্য ঠিক বলা যাবে না, তাদের যে ফোর্সটা অর্থাৎ যে বিএসএফ যেটা আছে আর কি, সেখানে কিছু মানে সদস্য বেশি মোতায়েন করে, এই আমার আর কিছু না। আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা যেটা বলছে যে বাংলাদেশকে যখন তখন করতে পারে, এটা একটা মানে আজগুবি কথা। সার্জিক্যাল স্ট্রাইকটা কখন হয়? একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে এবং সেটা একটা লেজিটিমেট টার্গেট হতে হবে, এবং সেখানে হয়তো দেখানো যাবে যে ঠিক আছে ওখান থেকে কোনো একটা মানে আগে আক্রমণ করা হয়েছে, তারই একটা রিট্যালিয়েটরি যেটা মানে তার বিরুদ্ধে সেটা কে তার প্রতিবাদে তার বিপক্ষে কিছু করা, সেইটা হচ্ছে মানে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। আমরা ভারতে আমরা জানি যে সেখানে 2016 সালে পাকিস্তানে আজাদ যে কাশ্মীর আছে ওখানে ভেতরে ঢুকে গেছে প্রায় 1 মাইলের মতো, সেটা অবশ্যই পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকা, লাইন অফ কন্ট্রোল থেকে 1 মাইলের ভেতরে ঢুকে গেছে এবং সেখানে তারা একটা অপারেশন করেছে। কিন্তু অপারেশনে সেখানে তাদের নিজেদের লোকও মানে একজন লোক তো ধরা পড়েছে, 1 সৈন্য আর কি। এটা কিন্তু ছিল একটা মানে রিটেলিয়েটরি একটা অ্যাকশন, অর্থাৎ এর আগে উরিতে একটা ওই যে মিলিট্যান্টস যারা পাকিস্তানের অর্থাৎ আজাদ কাশ্মীর থেকে তারা ওখানে মানে একটা আক্রমণ করে এবং বেশ কিছু সেনাকে তারা হত্যা করে। সুতরাং এই যে মানে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে তার পেছনে একটা কার্যকারণ থাকে, এবং আমি একটু বললাম যে এটা সেটা হলো যে এটা একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে। বাংলাদেশের নির্দিষ্ট টার্গেটটা কোথায়, কে কাকে নেবে, সার্জিক্যাল স্ট্রাইকটা কোথায় করবে, কার উপরে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ, এই বাংলাদেশটা সে আগের বাংলাদেশ না। সে আগের বাংলাদেশ হলে হয়তো বা একটা কিছু হতো, কোনো কিছু করে অর্থাৎ প্রাইম মিনিস্টারকে নিয়ে গেলে হয়তো কোনো কিছু করতে পারতো। কিন্তু এখন যে ডক্টর ইউনূস যদি বলে যে না ডক্টর ইউনূসকে নিয়ে যাবে বা তাকে অ্যাবডাক্ট করবে বা কোনো কিছু করবে, কথার কথা, তাতে কী লাভ হবে? কারণ বাংলাদেশের সমস্ত মানুষ এক হয়ে গেছে তো। আর এখানে যারা ছাত্র এবং জনতা মিলে যে বিপ্লবটা ঘটিয়েছে এরা এখন সংঘবদ্ধ হয়ে আছে, এবং এদেরকে এরা তো যদি ভারত যদি কিছু করতে চায় তাকে মনে করতে হবে যে আমাদের যে ওই যে বললাম যে 1,63,000 সৈন্যর বিরুদ্ধে কথা করছে না, তারা 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা তাদের সবসময় মনে রাখতে হবে, তারা মনে রাখবে। তারা তো ঠিক ওই যে আমাদের মতো যাদের উর্বর মস্তিষ্ক আছে চিন্তা করে বের করছে যে হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করবে আর তারা করবে, এটা না, তাদের প্ল্যানিং করতে হবে। এবং মনে রাখতে হবে যে কোনো যুদ্ধ করা, আক্রমণ কোনো দেশকে আক্রমণ করা, সে যত ছোটোই হোক না কেন, এখানে আনপ্রেডিক্টেবল অনেক কিছু থেকে থাকে, আনফোরসিন অনেক ঘটনা ঘটতে পারে। এবং এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন বাংলাদেশের কথা ধরা যায়, যদি একটা কিছু করতে চায় কথার কথা, আমাদের হয়তো বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কোনো রকম সেরকম আঁতাত নেই বা চীনের সঙ্গে নেই, এটা হয়তো মনে করবে যে হ্যাঁ এই জন্য হয়তো তারা করতে হবে। কিন্তু যদি চীন সরে আসে, চীন যদি সামনের দিকে এগোতে থাকে, পাকিস্তানের দিকে যদি ধাক্কা দেয়, যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তখন কি ব্যাপারটা দাঁড়াবে? একটা বিশাল একটা। এখন একটা জিনিস মনে রাখতে হবে, ওই সমস্ত পাকিস্তান এবং চীন, ভারত, এরা নিউক্লিয়ার পাওয়ার এদের আছে, তাই না? পারমাণবিক মানবিক মানে যে শক্তি ধর রাষ্ট্র, তার মধ্যে এরা এই 3 জন, এখন এই 3টা রাষ্ট্র, এখন এদের আমরা বলি যে MAD, MAD, অর্থাৎ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, মিলিটারি টার্মে যেটা বলা হয়। এই জিনিসটা কথার কথা যদি এই আণবিক শক্তির ধর যদি দেশগুলো এই যুদ্ধের কারণে একটা পর্যায়ে গিয়ে যদি এরা জড়িত হয়ে পড়ে, তখন এইরকম একটা ম্যাড অর্থাৎ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন ঘটে যেতে পারে। এবার এগুলো চিন্তা করতে হবে। মানে যখনই কেউ কোনো কিছু করতে যায়, মানে বিশেষ করে স্ট্র্যাটেজিক যে চিন্তা ভাবনা, সেখানে এই সমস্তগুলো জিনিস চিন্তা করতে হবে।
আর তাছাড়া বাংলাদেশের যেটা মানে যদি আক্রমণ করতে হচ্ছে এত সহজ নয়। এর আগে অবশ্যই 1971 সালে যখন যুদ্ধ হয়েছে, আমেরিকার সিআইএ এর একটা প্রতিবেদন, সেটা 75 সালে বেরিয়েছিল, তারা করেছে, কিন্তু সেটা পরে ওটা মানে 2007 সালে ওটা প্রকাশ করেছে। তার কিছু অংশ সেখানে তারা বলেছে যে মানে বাংলাদেশকে ঠিক 3 ঘন্টার মধ্যে তারা মানে দখল করে নিতে পারবে। তো এটা তখনকার একটা ব্যাপার ছিল। আর কিন্তু তারা এই জিনিসগুলো নেয়নি, অর্থাৎ যে একটা মানে আমরা বলি স্ট্র্যাটেজিক ডেপথ যে ব্যাপারটি আছে সেটা তারা মানে ক্যালকুলেট করেনি, সেভাবে করেনি। অর্থাৎ যেখান থেকে আক্রমণ করবে যে শত্রুপক্ষ, সেখান থেকে আমাদের যে টার্গেট যে সমস্ত জায়গা আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট যে ইন্ডাস্ট্রিয়াল মানে এস্টাবলিশমেন্টস অথবা আমাদের মানে রাজধানী ইত্যাদি দূরত্বটা মানে ওটা কাউন্ট করতে হবে। এখন ব্যাপার হলো যে কিছু কিছু সময় আমরা ক্যালকুলেশন করি খুব সহজভাবে, মানে চিন্তা করি যে বা এই বোধহয় হয়ে গেল, এটা বোধহয় ঘটে গেল। এটা সম্ভব না, এভাবে হওয়া সম্ভব না। কারণ সেলফ ডিস্ট্রাকটিভ কাজ কেউ করবো, অর্থাৎ নিজে নিজে কিছু করে ধ্বংস হলাম, এটা করা যায় না। আর তাছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভারতে এটা তো এদের কালচারটা তো হেটেরোজিনিয়াস, এটা এক না, মানে বিভিন্ন কালচার এখানে আছে। এখানে ওদের নিজস্ব সমস্যা প্রচুর রয়ে গেছে। সেই শিখদের ব্যাপার, খালিস্তানের ব্যাপার আছে এখানটায়। আমরা 7 সিস্টার্সে দেখেছি, সেখানে গণ্ডগোল হচ্ছে, তারা বেরিয়ে আসতে চাচ্ছে। সেখানে মিজোরামে, মণিপুরে তো আমরা দেখলাম সম্প্রতি এখনও সেখানে সমস্যা রয়ে গেছে। সেখানে যুদ্ধ ঠিক না, সেখানে মানে মিসাইল ছুটছে, সেখানে মানুষজন মারা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। ভারত সরকার এমন মানে বোকা না যে চিন্তা করলো যে ঠিক আমরা যেভাবে চিন্তা করছি, হ্যাঁ বাংলাদেশ তো ছোটো দেশ, চট করে আমরা ইয়ে করে নেব, দখল করে নেব। এইটা ভারত সরকার এভাবে চিন্তা করে না। মিলিটারি স্ট্র্যাটেজিতে এইভাবে হয় না। তো এখন তারপরেও যেটা মনে রাখতে হবে সেটি হলো যে একটা প্রিপেয়ার্ডনেস থাকা দরকার। মানে একটা যদি এটা হচ্ছে বিগ এফ কিছু ঘটতে সেখানে যেন আমরা রেজিস্ট করতে পারি ইমিডিয়েটলি আর কি। আমরা মানে সেখানে তার জন্যে আমাদের একটা, যেটা আমি এর আগেও আমার ভিডিওতে বলেছিলাম, আমার বেশ কয়েকটা ভিডিও আছে, তার মধ্যে আমি দেখেছিলাম ভারতকে বাংলাদেশকে আক্রমণ করবে প্রসঙ্গ ভারত, এই জাতীয় অনেক 2-4টা ভিডিও আমি দিয়েছিলাম। সেখানে বিশ্লেষণ করেছি ভারতের সঙ্গে বাংলাদেশের যদি যুদ্ধাবস্থা হয় সেক্ষেত্রে কী হতে পারে। তো সেগুলো আমি ভিডিও লিঙ্কে দিয়ে দেব। তো এখন এই যে ভারত, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে একটা প্রস্তুতি আমাদের রাখতে হবে আমাদের সমস্ত মানুষকে, অর্থাৎ শুধুমাত্র এই যারা আর্মি পার্সোনাল আছে, অর্থাৎ এই যে মানে সৈন্য, এদের দিয়ে না, আমাদের জনতার মধ্যে দিয়ে করতে হবে। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে দেখা গেছে সেখানকার যারা মানে যাদের সামর্থ্য আছে দৈহিক দিক দিয়ে, তারা সবাইকে তাদেরকে একটা আর্মি ট্রেনিং তাদেরকে নিতে হয়েছে। এমন বিভিন্ন দেশে এটা এখন আছে। আমাদের এই বিপ্লব হয়ে গেল, বিপ্লবের পরে আমি বলেছিলাম, ওখানে সাজেস্ট করেছিলাম যে এই সমস্ত বিপ্লবী তরুণদেরকে মিলিটারি ট্রেনিং দিতে হবে, তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে, এ খুবই দরকার। তো এই কাজটা কিন্তু শুরু করতে পারে। তার জন্য তো ওই একটা পরবর্তী সরকার আসবে, এটা তো দরকার, এটা এই বর্তমান সরকারই করতে পারে। সবশেষে যেটা আমি বলতে চাই সেটি হলো যে আমাদের যদি কোনো ক্ষতি হয়, যদি সত্যিকার অর্থে কোনো ক্ষতি হয়, সে ক্ষতিটা কিন্তু বাইরের কোনো রাষ্ট্র করতে পারবে না, ভারত করতে পারবে না, সেটা আমাদের কেউ করবে, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যেই কেউ করতে পারে। সুতরাং সে ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। এখানে একতার কোনো বিকল্প নেই, কারণ আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। এবং সবচেয়ে সুখকর ব্যাপার যেটা মনে হলো গতকালকে 2 তারিখে দেখা গেল জগন্নাথ হলের হিন্দু ছাত্ররা তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে স্লোগান দিচ্ছিল বাংলাদেশের পক্ষে। তো এই জিনিসটা খুবই দরকার এবং এই জিনিসটা বহির্বিশ্বকে জানাতে হবে
যে দেখো বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মিলে এক হয়ে থাকছে, এখানে কোনো বিভেদ নেই। এই বিভেদটা শুধু আর্টিফিশিয়ালি সৃষ্টি করা হচ্ছে, মানুষ ম্যানুফ্যাকচার করছে, এর কোনো সত্যতা নেই। আবারও দেখা হবে।